রাতের নিস্তব্ধতায় চারপাশের জগৎ যখন গভীর ঘুমে তলিয়ে যায়, তখন আমাদের চোখের আড়ালে এমন কিছু ঘটে যা কখনো বিশ্বাস করার মতো নয়। আজ আপনাদের এমন একটা সত্যির সামনে দাঁড় করাবো, যা শোনার পর নিজের শ্বাস প্রশ্বাসের শব্দেও আপনি চমকে উঠবেন। গ্রামের শীষ মাথায় বাঁশবাগানের ঠিক পাশেই একটা ভাঙাচোরা পুরনো কুঁড়ে ঘর। দিনের আলোতেও কেউ ওই পথ মাড়ায় না। সেখানে বাস করত এক নিঃসঙ্গ বৃদ্ধা। তার আসল নাম কেউ জানত না। গ্রামের লোক তাকে পাগল বুড়ি বলেই ডাকত। বয়সের ভারী তার পিঠ ধনুকের মতো বাঁকা, চামড়া কুচকানো আর চোখ দুটো ভীষণ ঘোলাটে। সারাদিন ওই স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরের ভিতরেই সে চুপচাপ বসে থাকত, কারো সাথে কখনো কথা বলতো না। এক অজানা ভয়ে সবাই তাকে এড়িয়ে চলত। কিন্তু গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে রূপা ছিল একটু আলাদা। ওর মনটা ছিল ভীষণ মায়াবী। প্রায়ই সে ওই বুড়ির জন্য খাবার নিয়ে যেত। বুড়ি কিছু বলতো না, শুধু এক দৃষ্টি রূপার দিকে তাকিয়ে থাকত। ওই দৃষ্টি ছিল খুব অদ্ভুত। সেদিন ছিল এক গুমোট মঙ্গলবার, পড়ন্ত বিকেল। আকাশটা কেমন অস্বাভাবিক লাল হয়েছিল। রূপা প্রতিদিনের মতো পিঠা নিয়ে গিয়েছিল। সেদিন বুড়ি প্রথম মুখ খুলল। গলার স্বর ছিল শুকনো পাতার খসখস শব্দের মতো। সে হঠাৎ রূপার হাতটা শক্ত করে চেপে ধরল। বুড়ির হাত বরফের মতো ঠান্ডা। রূপা ভয়ে শিউরে উঠল। বুড়ি তার ময়লা আঁচল থেকে একটা চকচকে রূপোর তাবিজ বের করল। তাবিজের গায়ে অচেনা অদ্ভুত সব নকশা। বুড়ি ফিসফিস করে বলল, এটা তোর জন্য। এটা পড়লে কখনো তোর কোনো অমঙ্গল হবে না। রূপা নিতে চায়নি, কিন্তু বুড়ির জোড়াজুড়িতে বাধ্য হয়ে তাবিজটা গলায় পড়ল। পড়ার সাথে সাথেই রূপার মনে হলো শরীরের ভেতর দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সেটাকে মনের ভুল ভেবে সে বাড়ি ফিরে এলো। রাত বাড়ার সাথে সাথেই চারপাশ নিঝুম হয়ে এলো। কিন্তু রূপার ঘরে তখন শুরু হলো এক চরম অস্থিরতা। সে বিছানায় ছটফট করছিল। মনে হচ্ছিল গলার তাবিজটা যেন নিজে নিজেই ছোট হয়ে আসছে, গলাটা শক্ত করে চেপে ধরছে। তার দম বন্ধ হয়ে আসছিল। ঘুমের ঘোরে সে কয়েকবার ওটা খোলার চেষ্টা করল, কিন্তু পারল না। তাবিজটা যেন গলার চামড়ার সাথে একদম মিশে শীতে বসেছে। ভোরের আলো ফোটার ঠিক কিছুক্ষণ আগে রূপার ভীষণ কাশি শুরু হলো। প্রথমে আওয়াজটা ছিল খুব হালকা, কিন্তু একটু পরেই সেটা এত ভয়ঙ্কর হয়ে উঠল যে মনে হচ্ছিল কাশির চোটে তার গলা ছিঁড়ে বেরিয়ে আসবে। অদ্ভুত গোঙানির শব্দ শুনে বাড়ির সবাই ছুটে এলো রূপার ঘরে। দরজা খুলেই তারা যা দেখল তাতে সবার রক্ত হিম হয়ে গেল। রূপা বিছানার উপর উপুড় হয়ে পড়ে আছে। তার দুই হাত দিয়ে সে নিজের গলা খামচে ধরে আছে, আর তার মুখ থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে লাল রক্ত, একদম কাঁচা টকটকে তাজা রক্ত। বিছানার চাদর ভিজে লাল হয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল অন্য কিছু। ওই তাজা রক্তের সাথে রূপার গলা থেকে বেরিয়ে আসছে লম্বা লম্বা কালো সুতো। ঘরের সবাই ভয়ে পাথরের মতো জমে গেল। সুতোগুলো মেঝেতে পড়ে জ্যান্ত সাপের মতো কিলবিল করছিল। রূপার চোখের মণি দুটো একদম উপরের দিকে উল্টে গেছে। মুখ দিয়ে শুধু ঘর ঘর শব্দ বের হচ্ছে। কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারছিল না তাদের আদরের মেয়ের সাথে হঠাৎ করে কিসের অভিশাপ নেমে এসেছে। গলার ওই রূপোর তাবিজটা রক্তের ছোঁয়ায় কেমন যেন কালচে আকার ধারণ করেছে। রূপার এই ভয়াবহ অবস্থা দেখে ওর মা হাউমাউ করে কেঁদে উঠলেন। বাবা আর বড় ভাই দৌড়ে গিয়ে রূপাকে ধরার চেষ্টা করলেন। ভাই দেখল রূপার গলার ওই তাবিজটা থেকে একটা কালো ধোঁয়া বের হচ্ছে। সে বুঝতে পারল সব সর্বনাশের মূল ওই তাবিজ। সে হাত বাড়িয়ে যেই তাবিজটা ধরে টান দিতে যাবে, অমনি ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। রূপা এক ঝটকায় তার ভাইকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। ওর গায়ের জোর এত বেড়ে গেছে যে 3 জন জোয়ান পুরুষও তাকে আটকে রাখতে পারল না। রূপার গলা থেকে তখন মানুষের কোনো স্বর বের হচ্ছে না। সে হিংস্র বন্য পশুর মতো ভয়ঙ্কর গর্জন করে উঠল। ওর চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। বাবা কাছে যেতেই সে তার হাত খামচে ধরল আর দাঁত বসিয়ে দিল। রূপার কামড় এতই ভয়ঙ্কর ছিল যে বাবার হাতের মাংস ছিঁড়ে রক্ত বের হতে লাগলো। সবাই ভয় পিছিয়ে গেল।
রূপা ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে ফোঁস ফোঁস করতে লাগলো। কেউ কাছে গেলেই সে তীরে আসছে। ওর মুখ দিয়ে তখনও এক টানা রক্ত আর ওই কালো সুতো বের হয়েই যাচ্ছে। সারা ঘর এক বিশ্রী পচা গন্ধে ভরে গেছে। এই দৃশ্য দেখে গ্রামের মানুষ ভয়ে কাঁপতে শুরু করলো। অবস্থা বেগতিক দেখে গ্রামের মাতব্বর তড়িঘড়ি করে পাশের গ্রাম থেকে বড় কবিরাজকে ডেকে আনলেন। এই কবিরাজ অনেক পুরনো আর শক্তিশালী, অনেক অশুভ ভয়ঙ্কর সব কাণ্ড তিনি সমাধান করেছেন। কিন্তু রূপার ঘরের চৌকাঠে পা রেখেই তিনি থমকে দাঁড়ালেন। তার হাতের লাঠিটা ঠক ঠক করে কাঁপতে লাগল। তিনি চোখ বন্ধ করে কিছু একটা পড়ার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। রূপা তখন ঘরের অন্ধকার কোণ থেকে তার দিকে তাকিয়ে শয়তানের মতো হাসছিল। কবিরাজ কপাল থেকে ঘাম মুছে ভারী গলায় বললেন, এই মেয়েকে বাঁচানো খুব কঠিন। ওর ওপর সাধারণ কোনো জাদু করা হয়নি। একে বলে মরণ কুফরি, খুব ভয়ঙ্কর কালো জাদু। ওই তাবিজের ভেতরে জ্যান্ত শয়তান ভরে দেওয়া হয়েছে। তিলে তিলে খুব যন্ত্রণাদায়ক মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে এই মেয়েকে। তাবিজটা খোলার আর কোনো উপায় নেই, কারণ ওটা এখন ওর শরীরের অংশ হয়ে গেছে। জোর করে খুলতে গেলে ওর ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। কবিরাজের কথা শুনে রূপার মায়ের জ্ঞান হারানোর দশা। তিনি কবিরাজের পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কিন্তু কবিরাজ মাথা নিচু করে বললেন, আমার কিছুই করার নেই। এই জাদু যে করেছে সে নিজের রক্ত আর আত্মা বিক্রি করে শয়তানের সাথে চুক্তি করেছে। একে ঠেকানোর ক্ষমতা আমার নেই। এই কথা বলে কবিরাজ তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে গেলেন। গ্রামের মানুষ ভয়ে রূপার ঘর বাইরে থেকে তালা বন্ধ করে দিল। দিন যায়, রাত যায়, রূপার ঘরের ভেতর থেকে শুধু গোঙানি আর আঁচড়ানোর শব্দ আসে। কেউ সাহস করে ওই দরজার কাছেও যায় না। খাবার দেওয়ার জন্য ছোট্ট একটা জানালা খোলা ছিল। সেখান দিয়ে তাকালেই দেখা যায় রূপা অন্ধকার ঘরে একা বসে আছে আর নিজের চুল নিজেই ছিঁড়ছে। এরপর এলো সেই ভয়ঙ্কর অমাবস্যার রাত। পুরো গ্রাম ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। বাইরে শিয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এমন সময় হঠাৎ রূপার বন্ধ ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসতে লাগলো। আওয়াজটা কোনো কান্নার নয়, হাসিরও নয়। কেউ যেন ভাঙা গলায় অজানা এক প্রাচীন ভাষায় এক টানা ফিস ফিস করে কার সাথে কথা বলছে, যা শুনলে গায়ের রোম দাঁড়িয়ে যায়। অমাবস্যার অন্ধকারে রূপার ঘরের দিক থেকে আসা প্রাচীন ভাষার ফিস ফিস শব্দটা পুরো গ্রামকে আতঙ্কে কাঁপিয়ে দিচ্ছিল। গ্রামের কেউ ভয়ে নিজের ঘর থেকে একটা পা বাইরে ফেলার সাহস পেল না। সবাই ঘরের দরজা জানালা শক্ত করে বন্ধ করে ঈশ্বরের নাম জপতে লাগলো। রূপার বাবা মেয়ের এমন কষ্ট সহ্য করতে না পেরে পা টিপে টিপে আস্তে করে ওই বন্ধ দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। তার বুকটা তখন ভয়ে ধড়ফড় করছিল। ছোট্ট জানালার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিতেই তার শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। ঘরের ভেতরে কোনো আলো বা বাতি জ্বলছিল না, কিন্তু অদ্ভুত একটা মরা নীলাভ আলোয় ভেতরের সবকিছু খুব পরিষ্কার দেখা যাচ্ছিল। রূপা মেঝের ওপর ঠিক মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে। তার চোখের মণি দুটো পুরোপুরি উল্টে সাদা হয়ে গেছে, আর তার ঠিক সামনেই শূন্যের ওপর ভাসছে সেই বাঁশ বাগানের পাগল বুড়ি। হ্যাঁ, ঠিক ওই বুড়িটাই যে তাকে ওই সর্বনাশা তাবিজ উপহার দিয়েছিল। বুড়ির শরীরটা কালো ধোঁয়ার মতো কাঁপছে। রূপা আর বুড়ি একে অপরের দিকে তাকিয়ে সেই প্রাচীন ভাষায় এক নাগাড়ে কথা বলে যাচ্ছে। হঠাৎ করে সেই ফিস ফিস শব্দটা একেবারে থেমে গেল। পুরো ঘর কবরের মতো অদ্ভুত শান্ত হয়ে পড়ল। রূপা খুব ধীরে ধীরে তার ঘাড়টা অস্বাভাবিকভাবে ঘুরিয়ে জানালার দিকে তাকালো। ওর বাবা চরম আতঙ্কে এক পা পিছিয়ে গেলেন। রূপার সাদা চোখ দুটো যেন সরাসরি তার বাবার চোখের ভেতর গিয়ে বিঁধল। তার মনে হলো মেয়েটি যেন তাকেই খুঁজছিল এতক্ষণ ধরে। এরপর রূপার মুখ থেকে এমন কিছু ঘটল যা তিনি কখনো কল্পনাও করেননি। রূপার গলা থেকে যে আওয়াজ বের হলো সেটা তার মেয়ের মিষ্টি গলা নয়, গলাটা ছিল পুরোপুরি ওই শয়তান বুড়ির। বাবার দিকে তাকিয়ে ফাটা ফাটা গলায় সে বলে উঠল, তোর আদরের মেয়ে এখন আর নেই, ও এখন আমার। ওর শরীর আর আত্মা আমি নিয়ে নিয়েছি চিরকালের জন্য।
কথাগুলো বলার সাথে সাথে রূপার মুখটা এমন বড় করে হাঁ হয়ে গেল, যা কোনো স্বাভাবিক জ্যান্ত মানুষের পক্ষে করা কখনোই সম্ভব নয়। তার চোয়ালের হাড় মটমট করে শব্দ করে ভেঙে যাওয়ার মতো আওয়াজ হলো, আর তার মুখ থেকে একদলা কালো রক্ত আর একগোছা সুতো সোজা জানালার দিকে ছিটকে এলো। ওর বাবা আর সহ্য করতে না পেরে আতঙ্কে সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। পরের দিন সকালে গ্রামের মানুষ যখন দরজা ভেঙে ভেতরে ঢুকল, তখন রূপা সেখানে ছিল না। পুরো ঘর একদম ফাঁকা, শুধু মেঝের ঠিক মাঝখানে পড়েছিল সেই অভিশপ্ত রূপোর তাবিজটা। সেই তাবিজের চারপাশ থেকে তখনও তাজা রক্ত চুঁইয়ে চুঁইয়ে মাটিতে পড়ছিল। কুঁড়ে ঘরে গিয়ে সবাই দেখল বুড়ির পচা লাশ পড়ে আছে, মুখে তার শয়তানি হাসি। রূপা সেদিন ঠিক কোথায় হারিয়ে গেল আর ওই তাবিজের আসল রহস্য কি ছিল, তা আজও কেউ জানতে পারেনি। তবে আজও অমাবস্যার রাতে ওই বাঁশ বাগানের পাশ দিয়ে হাঁটলে সেই প্রাচীন ভাষার ফিসফিস শব্দ আর রূপার চাপা কান্নার আওয়াজ মানুষের কানে ভেসে আসে। গল্পটা শুনে যদি আপনার ভয় লেগে থাকে, তবে আমাদের সঙ্গী হতে ভুলবেন না। এমন আরও অনেক ভয়ঙ্কর সত্য আর রহস্যময় শিউরে ওঠা গল্প নিয়ে আসবো আপনাদের জন্য। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে একটা লাইক দিন, আর কমেন্ট করে জানান আপনি কখনো এমন কিছু অনুভব করেছেন কিনা। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের আরও ভয়ঙ্কর গল্প শোনাতে সাহস যোগাবে।